রেকর্ডিং স্টার্ট হচ্ছে। তো আমরা যেটা পড়তেছিলাম লাস্ট ক্লাসে আসলে এনট্রপি নিয়ে পড়তেছিলাম। তো কেউ একজন আমাকে একটু বলো তো এনট্রপি কি? স্যার এনট্রপি হচ্ছে যে কোনো একটা বস্তু যদি অর্ডার থেকে ডিসঅর্ডার হয়ে যায়, সেই ডিসঅর্ডারের যেই পরিমাণটা আমরা বের করতে পারি সেটার মাধ্যমে, সেটাই হচ্ছে এনট্রপি আর কি, যার মাধ্যমে বের করতে পারি। আচ্ছা, স্যার স্যার এনট্রপি এনট্রপি হচ্ছে বলো। সিস্টেমের তাপমাত্রা সাপেক্ষে পরিমাপিত শোষিত বা বর্ধিত তাপের পরিবর্তনের হার। আচ্ছা, আর কেউ? স্যার এনট্রপি মূলত হচ্ছে বিশৃঙ্খলা, কাজের রূপান্তরের অক্ষমতা বা কাজকে আমরা বিশৃঙ্খলার যদি যে পরিমাণ, সম্পূর্ণরূপে স্যার শক্তির হ্যাঁ হ্যাঁ, অপব্যবস্থা একজন কি করে স্যার? বলো। স্যার স্যার শক্তির আমি বলবো স্যার। অপব্যবস্থা কি স্যার? শক্তির অপ্রাপ্যতা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু বলো। স্যার হচ্ছে কি বিশৃঙ্খলা মূলত যেটা হচ্ছে গেল কাজের রূপান্তরের অক্ষমতা বা মানে ওই মানে কোনো একটা সুশৃঙ্খল পর্যায়ে হচ্ছে না, সেটা হচ্ছে বিশৃঙ্খল ভাবে হচ্ছে, সেটাকে আমরা এনট্রপি বলতে পারি। আচ্ছা, স্যার মূলত যে পরিমাণ শক্তি স্যার অপচয় হয় স্যার, সেটাই তো এনট্রপি স্যার একটা সিস্টেমের মধ্যে স্যার। স্যার আমি বলবো, হ্যাঁ বলো। রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় বস্তুর যে তাপগতীয় চলরাশি বা তাপীয় ধর্ম স্থির থাকে তাকে এনট্রপি বলে। Okay, ঠিক আছে, তোমরা অনেকেই বলছো আহ, এটা হচ্ছে এরকমই যে শেষে ও যেটা বললো যে রৌদ্রতাপীয় প্রক্রিয়ায় যে জিনিসটা আহ, অপরিবর্তিত থাকে বা কনস্ট্যান্ট থাকে সেটাকে এনট্রপি বলা হয়। এবং এটা হচ্ছে এমন, সেটা হচ্ছে কোনো একটা সিস্টেমে তাপ রূপান্তরের অক্ষমতাকে বোঝায় বা অসম্ভাব্যতাকে বোঝায়। এবং একটা সিস্টেমে একটা সিস্টেমে কি পরিমাণ হিট প্রবেশ করলো বা কি পরিমাণ হিট ওই সিস্টেম থেকে বের হয়ে গেল, দ্যাট মিনস ওই সিস্টেমে কি পরিমাণ হিট ট্রান্সফার হইলো, সেটাও হচ্ছে এনট্রপি। মানে সেটার একটা রেট বের করা হচ্ছে এনট্রপির একটা কাজ। স্যার রিভার্সিবল প্রসেসে তো থাকবে স্যার এনট্রপিটা। এনট্রপি স্যার রিভার্সিবল প্রসেস প্রত্যবর্তী প্রক্রিয়া স্যার। স্যার রুদ্ধতাপীয় রিভার্সিবল প্রসেস স্যার। আচ্ছা, একেবারে তুমি শুধুমাত্র রিভার্সিবল প্রসেস বলতে পারো না। এই রিভার্সিবল প্রসেসের ক্ষেত্রেও ইরিভার্সিবল প্রসেসেও তোমার এনট্রপি ঘটে। আচ্ছা, তো আমরা লাস্ট দিন আরো দুইটা জিনিস পড়ছিলাম। একটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার, আর একটা পড়ছিলাম মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট টেম্পারেচার। তো কেউ একজন বলো তো যে মোলার স্পেসিফিক হিট এই জিনিসটা কি? মোলার স্পেসিফিক হিট। স্যার স্যার হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, স্যার বলো। এক মোল গ্যাসের তাপমাত্রা 1 ডিগ্রি বাড়াতে স্যার যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে তো স্যার মোলার আপেক্ষিক তাপ বলে। এক মোল গ্যাসের তাপমাত্রা আমি যদি 1 কেলভিন বাড়াতে চাই, তাহলে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন হবে সেটাই তাপের হচ্ছে প্রয়োজন। মোলার মোলার স্পেসিফিক হিট। ওকে, আচ্ছা। তো যদি 1 মোল গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন আমি বাড়াই এবং এই প্রসেসের সময় টেম্পারেচার ফিক্স থাকে, তাহলে বলতে হবে সেটা হচ্ছে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট টেম্পারেচার। সরি, যদি এই সময় প্রেসার কনস্ট্যান্ট থাকে তাহলে বলতে হবে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট প্রেসার। আর যদি এই সময় ভলিউম কনস্ট্যান্ট থাকে তাহলে বলতে হবে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। দুইটার ক্ষেত্রে একই ইউনিট, জুল পার মোল পার কেলভিন। একটাকে সিপি দ্বারা প্রকাশ করা হয়, একটাকে সিভি দ্বারা প্রকাশ করা হয়, বাট দুইটার মধ্যে একটু ডিফারেন্স আছে। সেই ডিফারেন্সটা কি সেটাও আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো তার আগে একটা তোমরা আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ যে এখানে একটা কোশ্চেন আছে যে show that the change in entropy in n mole of a perfect gas is S2 minus S1 সমান সমান একটা ইকুয়েশন দেয়া আছে। So বলছে where the symbols have the usual meanings.
তো এন মোল কোন একটা পারফেক্ট গ্যাসের ক্ষেত্রে এনট্রপির যে পরিবর্তন, সেই পরিবর্তনটা কিভাবে হয় সেটা আমরা আসলে একটু বের করার চেষ্টা করব। তো সেটা যদি করতে চাই তাহলে আমি আমার এটা একটু অন করি, ক্যামেরাটা একটু অন করি, তোমরা বলো যে তোমরা দেখতে পাচ্ছ কিনা। জুনায়েদ হোসেন, তুমি হ্যান্ড রেজ করছো, কিছু বলতে চাও? জি স্যার, আপনাকে দেখা যাচ্ছে। আচ্ছা, আমার মানে আমার স্ক্রিনে তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার হোয়াইট বোর্ড। হোয়াইট বোর্ড কি পুরো ক্লিয়ারলি দেখা যায়, তাই তো? স্যার আর একটু নিচে নামাই দিলে বেটার হয় স্যার, আর পিছন থেকে একটু আলো আসতেছে স্যার। পেছন থেকে আলো আসতেছে। ওকে, আচ্ছা, তো আমরা একটু বোঝার চেষ্টা করি যে ধরে নেই যে একটা সিস্টেম কনসিডার করে নেই, সেই সিস্টেমে এন মোল পরিমাণ পারফেক্ট গ্যাস আছে। তো আমি হচ্ছে এই সিস্টেমে এনট্রপিটা মেজার করব এবং এখানে একটা রিভার্সিবল প্রসেস হবে। তো আমি যদি এই সিস্টেমে ডিকিউ পরিমাণ তাপ সাপ্লাই করি তাহলে এখানে দুই ধরনের ব্যাপার ঘটবে। এক হচ্ছে এই সিস্টেমের ইন্টারনাল স্যার এনার্জি, ক্যামেরাটা অফ স্যার হয়ে আপনার গেছে ক্যামেরা স্যার। অফ হয়ে গেছে। ক্যামেরা অফ হয়ে গেছে কেন? ক্যামেরা তো অন দেখাচ্ছে। স্যার এখন আবার ঠিক আছে স্যার, আবার অফ হয়ে গেছে। আর আসতেছে যাচ্ছে এখন ঠিক ঠিক আছে? নাই। মানে এখন ঠিক আছে? স্যার আচ্ছা, ঠিক দেখা থাকে আবার অফ হয়ে যায় স্যার। জি স্যার, এখন ঠিক আছে। ওকে, ওকে। সো এই ডিকিউ পরিমাণ যে তাপটা আমি সাপ্লাই করব সেটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাবে। একটা হচ্ছে ডিকিউ, সেটা হচ্ছে ডি ইউ, আর এটা হচ্ছে ডিডব্লিউ, এরকম দুই ভাগে ভাগ হয়ে যাবে। তো থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল অনুযায়ী আমরা বলতে পারি ডিকিউ সমান সমান ডিইউ প্লাস ডিডব্লিউ। এই জিনিসটা আমরা জানি, ঠিক আছে? কিন্তু আমাদেরকে আসলে বের করতে হবে এনট্রপির মান। তো এখন আমাকে কেউ একজন একটু বলো তো, যে এনট্রপির মান যদি আমরা বের করতে চাই তাহলে সেক্ষেত্রে এনট্রপিকে কি দ্বারা প্রকাশ করা হয়? স্যার স্যার ডিএস। ডিএস দ্বারা। আচ্ছা, ডিএস দ্বারা এনট্রপিকে প্রকাশ করা হয়। আচ্ছা, ডিএস সমান সমান কি? ডিকিউ বাই টি স্যার। স্যার ডিএস DQ সমান সমান ডিকিউ বাই স্যার টি, ডিকিউ ডিভাইডেড ডিকিউ বাই টি। ডিএস সমান সমান ডিকিউ বাই টি। এখন তাহলে এটাকে তো আমাকে কোনোভাবে এনট্রপিতে নিতে হবে। তো তার আগে আমাকে একটু দেখতে হবে এখানে ডিডব্লিউ এর মান কত, ডিইউ এসবের মান কত, ঠিক আছে? এই জিনিসগুলো দেখতে হবে। আমরা জানি ডিডব্লিউ সমান সমান পিডি, এটা আমরা আগে থেকেই জানি। আচ্ছা, এখন আমি হচ্ছে একটা সিস্টেমে ধরে নিলাম যে আমি যে সিস্টেমটা কনসিডার করতেছি এই সিস্টেমের ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট। তো ভলিউম কনস্ট্যান্ট যদি এরকম কোন সিস্টেম থাকে, আচ্ছা, ভলিউম কনস্ট্যান্ট এরকম কোন সিস্টেম যদি থাকে তাহলে সেই সিস্টেমের জন্য আমার যে মোলার স্পেসিফিক হিট হবে সেটা কেমন হবে? সিস্টেমের জন্য মোলার স্পেসিফিক হিট যেটা হবে সেটা হবে সিবি।
স্যার ক্যামেরা অফ হয়ে গেছে স্যার, এখন ঠিক আছে? ক্যামেরা অফ হয়ে গেছে স্যার, মানে এখন এখন কি ঠিক তোমরা আছে এখন। হ্যাঁ, আচ্ছা ওকে। মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম হবে, হ্যাঁ। সো আমাদের সিভি এই মানটা বের করতে হবে। সো আমরা যদি ভলিউম কনস্ট্যান্ট রাখি, তাহলে ভলিউম কনস্ট্যান্ট যদি থাকে তাহলে আমরা কি জানি যে ভলিউম কনস্ট্যান্ট রেখে যদি আমরা এক মাত্রা 1 কেলভিন বাড়াই, তাহলে আমার যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে ডিকিউ। যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেটা হচ্ছে, যদি ডিকিউ হয় তাহলে সেটাই হচ্ছে মোলার স্পেসিফিক হিট এট কনস্ট্যান্ট ভলিউম। তার মানে সিভি সমান সমান ডিকিউ, তাই না ব্যাপারটা? সিভির মান হচ্ছে 1 মোল পরিমাণ কোনো গ্যাসের তাপমাত্রা যদি আমি 1 কেলভিন বাড়াই, তাহলে আমার যে পরিমাণ যে তাপের প্রয়োজন হবে সেটাই হচ্ছে সিভি। তো আমি বলতে পারি সিভি সমান সমান ডিকিউ। এখন আমি আমি যে সিস্টেম নিয়ে কাজ করতেছি, এই সিস্টেমের ক্ষেত্রে আমার 1 মোলের জায়গায় এখানে মোল আছে হচ্ছে n মোল পরিমাণ। তাহলে কি হবে? 1 মোলের জায়গায় এখানে n মোল হবে। তার মানে আমার এখানে যে তাপের প্রয়োজন হবে সেটা কেমন হবে? dq সমান সমান n cv, তাই না? 1 মোলের জন্য যদি cv পরিমাণ লাগে তাহলে n মোলের জন্য কি লাগবে? n cv পরিমাণ লাগবে। জি জি স্যার। স্যার। আচ্ছা ঠিক আছে। এরপরের ব্যাপারটা হচ্ছে কি, যদি 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে n মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা 1 কেলভিন বাড়াইতে যদি n cv পরিমাণ তাপ লাগে, তাহলে 1 কেলভিনের জায়গায় আমি যদি ডিটি কেলভিন তাপমাত্রা বাড়াই তখন কেমন লাগবে? বোঝার চেষ্টা করো। n মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা আমি 1 কেলভিন বাড়ানোর জন্য আমাদের তাপের প্রয়োজন হলো n cv পরিমাণ। তাহলে n মোল পরিমাণ গ্যাসের তাপমাত্রা আমি যদি 1 কেলভিনের জায়গায় ডিটি কেলভিন পরিমাণ বাড়াই, তাহলে কি পরিমাণ তাপ লাগবে আমার? ডিটি ইন্টু সিভি। ব্যাপারটা এরকম হয় না, dq সমান সমান n cv dt হবে এটা? জি স্যার। আচ্ছা, জি স্যার। এটা এটা হবে আমার n cv dt। তাহলে দেখো এখানে আমি আহ, এইটাকে যদি আমি 1 নম্বর সমীকরণ দিই, 1 নম্বর সমীকরণে dq এর মান বসাই, n cv dt du প্লাস dw হচ্ছে pdv। এখন চিন্তা করো, যে সিস্টেমে আমার ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট, সেই সিস্টেমে ভলিউম কনস্ট্যান্ট কোন সিস্টেমে ডিভি এর মান কত হবে? যে সিস্টেমে ভলিউম কনস্ট্যান্ট সেখানে ডিভি এর মান কত হবে? স্যার ডিভির মান কি স্যার 0 হবে? 0 হবে, হ্যাঁ এক্স্যাক্টলি। যে সিস্টেমের ভলিউম কনস্ট্যান্ট সেখানে ভলিউমের পরিবর্তন কত হবে? 0, স্বাভাবিকভাবেই। তো এখানে আমার ডিভি এর মান হবে 0, তাহলে জিনিসটা থাকতেছে কি, n cv dt সমান সমান du প্লাস 0। তাহলে এখান থেকে আমি du এর একটা মান পাই, সেটা হচ্ছে কি n cv dt। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এই হচ্ছে অবস্থা। আচ্ছা, তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো যে এখানে du এর যে একটা মান, সেই মানটা আমি পেয়ে গেছি। dq এর একটা মান তো আমি আগে থেকেই জানি। তো এই হচ্ছে অবস্থা। তো আমি এই du এর যে মানটা পাইছি, সেই মানটা আমি হচ্ছে ওই প্রথম যে সমীকরণ যেটা পাইছিলাম সেই সমীকরণে যদি বসাই, তাহলে আমার ইকুয়েশনটা কি হবে? dq সমান সমান n cv dt প্লাস pdv। এখন আমরা আদর্শ গ্যাসের সমীকরণ থেকে এটা জানি না, pv সমান সমান n আর PV টি equals to nRT। জানি। আচ্ছা, জি আদর্শ স্যার। গ্যাসের সমীকরণ থেকে আমরা এটা জানি যে pv সমান সমান n আর টি। তো এই সমীকরণ উভয় পক্ষে আমি যদি t দ্বারা ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি হবে? e dv বাই dt সমান সমান nr।
তাই হয় না? তাই হয় নাকি ঠিক নাই? আচ্ছা, তো এটাকে চাইলে এরকম লেখা যায় পিডিবি সমান সমান এনআর ডিটি। দেখো তো এই পর্যন্ত কোনো প্রবলেম আছে? না স্যার। আর ডিটি না স্যার। স্যার এখানে থার্ড লাইনটা বুঝলাম না। এখানে আমি কি করছি, ডিটিটাকে এই পাশে নিয়ে আসছি। স্যার এটা বুঝছি যে থার্ড লাইন স্যার, 3 নাম্বার থার্ড লাইন। লাইন বলতে এটা। হ্যাঁ স্যার। আচ্ছা, এটা হচ্ছে যে আমার আগে যে ইকুয়েশনটা ছিল ডিকিউ সমান সমান ডিইউ প্লাস পিডিবি, এইখানে যে আমি ডিইউ এর মান বের করলাম যেটা, সেই মানটা এখানে বসিয়ে দিচ্ছি। আচ্ছা স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখো এই যেখানে আমি একটা পিডিবির মান পাইলাম, তো এই পিডিবির মানটা যদি আমি এখানে বসাই তখন কি হবে? তখন যেটা হবে সেটা হবে এরকম, ডিকিউ সমান সমান এন সিভি ডিটি প্লাস এন আর ডিটি। এটা হয় তাই না? ডিকিউ সমান সমান এন সিভি ডিটি প্লাস এন আর ডিটি। ওকে, তাহলে এই যে সমীকরণটা আমি যেটা পেলাম ডিকিউ সমান সমান এন সিভি ডিটি প্লাস এন আর ডিটি, এই সমীকরণ থেকে আমি যদি এনট্রপিতে যাইতে চাই তাহলে কি করতে হবে আমাকে? এনট্রপিকে যদি আমি যেতে চাই তাহলে আমরা জানি ডিকিউ ডিভাইডেড বাই টি সমান সমান হচ্ছে এস মানে এনট্রপি। তাহলে আমি এই সমীকরণ উভয় পাশে যদি টি দ্বারা ভাগ করে দেই তাহলেই তো আমি এনট্রপি সমীকরণে যাইতে পারবো। তাহলে আমি সব মুছে দিয়ে শুধুমাত্র এই সমীকরণটা রাখি, যে এন ডিকিউ সমান সমান এন সিবি এন আর ডিটি। ডিকিউ সমান সমান এন সিবি ডিটি প্লাস এন আর ডিটি। এখন এই সমীকরণ উভয় পক্ষে আমি যদি টি দ্বারা ভাগ করে দিই তাহলে কি হবে? ডিকিউ ডিভাইডেড বাই টি, তারপর এন সিবি ডিটি ডিভাইডেড বাই টি প্লাস এন আর ডিটি ডিভাইডেড বাই। ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, তো আমরা এখান থেকে যদি রেজাল্ট বের করতে চাই তাহলে আমাদের কি করতে হবে? আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। কিন্তু একটা জিনিস আমি একটু খেয়াল করলাম, সেটা হচ্ছে আমরা মনে হয় একটু ভুল করে ফেলছি। সেটা হচ্ছে এরকম, আমাদের যে সমীকরণটা বের করতে বলছে সেইখানে আসলে দুইটা সমীকরণ আছে, একটা হচ্ছে পি এর আছে আর একটা হচ্ছে ভি এর আছে। আমাদের এখানে দুইটাই টি আসতেছে, তো টি আর ভি যদি আমি একটু ঠিক করতে চাই, এটা তো আমি কার পরিবর্তে লিখছিলাম? পিজিবির পরিবর্তে লিখছিলাম। পিজিবির পরিবর্তে আমি যেটা পাইছিলাম সেটা হচ্ছে পিভি সমান সমান এন আর ঠিকটাকে আমি যেটা করছি এখান থেকে আমি স্যার পিডিবি ইকুয়ালস টু এন আর ডিটি কি হবে এটা? হ্যাঁ, পিটিবি ইজ ইকুয়াল টু এন আর ডিটি। না ওইরকম না। এখানে সিম্পলি আসলে আমার ডিফারেন্সিয়েশন আমি যেটা করছি, ডিফারেন্সিয়েশন না করে আমি যদি শুধুমাত্র পি এর মানটাই বের করি তাহলে হবে এন আর টি ডিভাইডেড বাই ভি। সেটাই যদি আমি ইউজ করি তাহলেই হচ্ছে আমি ওখানে ভিটা নিয়ে আসতে পারবো, মানে ভি এর একটা সমীকরণ নিয়ে আসতে পারবো। সেক্ষেত্রে পি এর মানটা হবে এখানে কি? পি এর মানটা হবে এন আর টি ভি হচ্ছে টিভি। ঠিক আছে, পিভি সমান সমান এন আর টি, এখান থেকে যদি আমি পি এর মান বের করি তাহলে কি হবে? এন আর টি ডিভাইডেড বাই ভি।
তাহলে পি এর জায়গায় এন আর টি ডিভাইডেড বাই ভি, আর আমার হচ্ছে ডিভি থেকে গেল। তাহলে সেক্ষেত্রে আমার এখানে একটা টি থাকবে, এখানে একটা বি থাকবে, মানে দুইটা সমীকরণ আমি পাবো। আচ্ছা, এখন আমি যদি উভয় পক্ষে ইন্টিগ্রেট করে দেই, আচ্ছা, খেয়াল করি যখন আমার টেম্পারেচার T1 তখন ভলিউম হচ্ছে V1, তখন কি হচ্ছে আমার Q1। যখন ভলিউম V2 তখন টেম্পারেচার T2, তখন কি হচ্ছে Q2। ওকে, তাহলে কি হবে dq ডিভাইডেড বাই t সমান সমান হচ্ছে s। আচ্ছা, তো s হয়ে গেল। আচ্ছা, তো dq ডিভাইডেড বাই t, এটা আমি ইনিশিয়ালি ts লিখতে পারি, ts। আচ্ছা, তো এটাকে ইন্টিগ্রেট করলে এই এখন যেহেতু q থেকে s এ চলে আসছে, তো মানে যখন q1 তাপ থাকবে তখন আমার স্যার স্যার এই জায়গায় স্যার এই যে দ্বিতীয় লাইনে স্যার এন আর টি বাই ভি ইন্টু ডিবি, স্যার এটাকে স্যার টি দ্বারা ভাগ করলে তো স্যার উপর থেকে স্যার টিটা চলে যায়, ও হ্যাঁ, এন আর ডিবি বাই ভি থাকে। আমার তো হচ্ছে ভিটা ছিল আর নিচে স্যার উপরে টি দ্বারা থাকবে না স্যার। দুইটা উপরের ঠিক টিটা করে কাটা দাও, ঠিক যাবে। আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, তো s1 ডিভাইডেড বাই s2 ds সমান সমান এখানে যেটা হবে t1 ডিভাইডেড বাই t2 n cv dt ডিভাইডেড বাই t প্লাস এখানে যেটা বললাম t কাটা যাবে, তাহলে থাকবে হচ্ছে v1 বাই v2 nr dv বাই v। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এর পরের লাইনটা আমি উপরে লিখি, নিচে লিখলে বুঝতে পারবে না। ওকে, এখন vs কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে হবে s s1 থেকে s2। এখানে কনস্ট্যান্ট কি? এনসিবিটা কি কনস্ট্যান্ট স্যার? হ্যাঁ, ncv হচ্ছে কনস্ট্যান্ট। আর dt কে যদি আমি t দ্বারা dt ডিভাইডেড বাই t এটাকে যদি ইন্টিগ্রেট করি তাহলে কি হয়? dt বাই t এটাকে ইন্টিগ্রেট করলাম আমি, তাহলে কি হবে? চলে আসবো না? লন চলে আসবে, হ্যাঁ লন t আসবে। এটাকে তোমরা তোমরা ক্যালকুলাসে কি গেছো ইন্টিগ্রেশনে? না স্যার। স্যার এটা এইচএসসি তে স্যার আমরা করছিলাম হ্যাঁ, স্যার, সমস্যা নেই। এটা ছিল দুইটা ভাবে তোমরা বলতে পারো। এক হচ্ছে যে এরকম একটা ফর্মুলা আছে, যদি হরকে ডিফারেন্সিয়েশন করার পরে লব পাওয়া যায়, ঠিক আছে, তাহলে এই দুইটা ইন্টিগ্রেশন হবে। যদি এমন হয় যে হরকে তুমি ডিফারেন্সিয়েশন করলা, এটাকে ডিফারেন্সিয়েশন করলা, সেক্ষেত্রে তুমি লব পাচ্ছ, তাহলে সেক্ষেত্রে যেটা হয় এটা হয় লন নিচে যে হর থাকবে সেটা, ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে লন টি। বা তুমি এভাবে চিন্তা করতে পারো যে এখানে যেহেতু 1/t আছে, 1/t মানে কি লন কে ডিফারেন্সিয়েশন করলে 1/t আসে। তো যে কোনো ভাবে চিন্তা করে এটা আসলে হয়। বা 1/t dt এটাকে যদি ইন্টিগ্রেট করো তাহলে সেটা লন টি আসে। এগুলো ইন্টারমিডিয়েট ছিল আর কি, অনেকভাবেই ব্যাখ্যা করা যায়। আচ্ছা, সো এটাকে যদি লন টি ধরো তাহলে কি হবে t1 t2 প্লাস এখানে যেটা হবে nr হচ্ছে কনস্ট্যান্ট, তাহলে dv কে v dv ডিভাইডেড বাই v এটাকে যদি আমরা ইন্টিগ্রেট করি তাহলে কি হবে? দ্যাট মিন্স 1/v dv এটাকে ইন্টিগ্রেট করলে কি হয়? স্যার আগের মতোই কি হবে স্যার? লন লন স্যার লন ভি, লন ভি। লন ভি হবে। v1 থেকে v2। আচ্ছা, তো আমি একটু তোমাদের জন্য সহজ করে বলি, অনেকে হয়তো প্রবলেম হতে পারে। সেটা হচ্ছে তোমাদের মনে আছে ln x মানে কি? ln x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে কি হয়? 1/x স্যার, 1/x। 1/x। তাহলে এই জিনিস তো নিশ্চয়ই জানো যে আমি যে জিনিসটাকে মানে একটা জিনিসকে ডিফারেন্সিয়েশন করলে যা পাবো সেটাকে আবার ইন্টিগ্রেট করলে কি আগেরটা পাওয়া যায় না? জি স্যার। জি স্যার। তার মানে 1/x
1/x dx কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কি পাবো? তাহলে X সেক্ষেত্রে ln x পাবো। ln x ঠিক আছে, এটা তো ইন্টিগ্রেশনের সাথে dx এটা সবসময় থাকে। সো 1/x কে যদি ইন্টিগ্রেট করো তাহলে আবার আগের জিনিসটা ফেরত পাবা। ঠিক আছে, আগের কি জিনিস ফেরত পাবা সেটা হচ্ছে ln x। ঠিক আছে, সো এটা একটা জিনিস ওয়ে, বা এরকম আরো ওয়ে আছে, এটা তো একটা সিম্পল ওয়ে। তো এরকম আরো ওয়ে আছে কেমন জিনিসটা বোঝার জন্য, এটা আমি মুছে ফেলি। ধরো আমি একটু যেটা বলতেছিলাম যে হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায়, ধরো ব্যাপারটা হলো এইরকম যে এক্স স্কোয়ার প্লাস 5x, ঠিক আছে, এটা হচ্ছে হর, আর উপরে আছে আমার 2x প্লাস 5। এটা কি যদি তোমার করতে হয়, ইন্টিগ্রেট করতে হয়, তাহলে দেখে মনে হচ্ছে না অনেক কঠিন জিনিস? মনে হচ্ছে এটা আসলে কঠিন কিছু না। দেখো নিচেরটাকে যদি এই হরকে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে লব পাওয়া যায় না। এক্স স্কোয়ার কে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? 2x প্লাস 5x, 5x কে ডিফারেন্সিয়েশন করলে কি হয়? 5 হয় না? তাহলে এই হরকে ডিফারেন্সিয়েশন করলে যদি লব পাওয়া যায় তাহলে সেটা ডিরেক্টলি লেখা যায়, এটা হবে ln x স্কোয়ার প্লাস 5x। ঠিক আছে, এটাও একটা ওয়ে, মানে এই ওয়েতেও তুমি যে ln x বা 1/x dx এগুলো কি করা যায়। কারণ এটা কি ছিল? 1/x। স্যার এটা তো একটা সূত্র ছিল স্যার, সামেশন f অফ x বাই f ড্যাশ x ইজ ইকুয়াল টু ln f অফ x, স্যার এরকম একটা সূত্র ছিল হ্যাঁ হ্যাঁ, এরকম একটা ছিল, হ্যাঁ। ইন্টিগ্রেশনে। এখানেও দেখতে পারো যে x কে তুমি যদি ডিফারেন্সিয়েশন করলে তাহলে কি হবে? x কে ডিফারেন্সিয়েশন করলে হয় 1। তাহলে একই জিনিস যে হরকে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? লব পাওয়া যাচ্ছে, তার মানে এটা হবে ln x। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলো। স্যার আমরা যে এখানে যে লন ভি যে বের করছি, এন আর লন ভি, এটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি আমরা আবার সেই আগের জিনিসটা ছিল সেখানে ফিরে যেতে পারবো? হ্যাঁ হ্যাঁ, আগের জিনিসে ফেরত যাওয়া যাবে। লন দিকে যদি ইন্টিগ্রেট ডিফারেন্সিয়েশন করো, ডিফারেন্সিয়েশন করলে আগের জিনিস ফেরত পাবো। আচ্ছা, তো এখানে আমাদের যেটা আসবে s2 মাইনাস s1, মানে একবার আপার ভ্যালু থেকে লোয়ার ভ্যালুটা বিয়োগ করব, n cv ln t2 মাইনাস ln t1 প্লাস স্যার এটার একবার লিখে দিলে হতো না স্যার, ln t2 বাই t1? একবারে লিখলে হইতো, আমি মানে মানে প্রথমবার তোমাদের দেখাচ্ছি বলে একবার লিখলাম। আচ্ছা, তো এটাকে আমরা লিখতে পারি কি ncv, যেটা বলতেছিল ln t2 মাইনাস t1, মানে হচ্ছে ln t2 বাই t1, মানে ln এর সূত্র হচ্ছে এরকম ln a মাইনাস ln b, মানে হচ্ছে ln a ডিভাইডেড বাই b। আবার এরকম যে ln a প্লাস ln b, মানে হচ্ছে ln ab। ঠিক আছে, ln a প্লাস ln b হইলে মানে দুইটা গুণ হবে, আর যদি a ডিভাইডেড বাই b হয় তাহলে বিয়োগ হবে। সো এটা হবে কি ln t2 বাই t1 প্লাস nr ln b2 বাই s2 বাই s1। দ্যাটস মিন্স এটাকে s2 বাই s1 কে আমরা ডেল s বলতে পারি। স্যার উপর লাইনে স্যার এনআরএ এখানে স্যার লনটা বাইরে লিখছেন ব্র্যাকেটে। হ্যাঁ, উপরের লাইনে যেটা হইছে এটা হচ্ছে ln এর নিয়ম, যে ln এর এটা স্যার যদি মানে তোমার লনটা স্যার ব্র্যাকেটে বাইরে লিখছেন, আপনি একটু দেখেন। স্যার ওই ব্র্যাকেটটা একটু স্যার লনের এই সাইডে দিতে বলতেছে, মানে লেফট ও আচ্ছা সাইড আচ্ছা উপরের লাইনটা। ঠিক আছে। জি স্যার। হ্যাঁ, এখন আমাকে বলো যে কেউ বুঝতে পারো না এমন আছো? না স্যার, ক্লিয়ার। এটা যদি ক্লিয়ার হয় তাহলে এটা হচ্ছে n মোল পরিমাণ কোন একটা গ্যাসের জন্য এনট্রপির পরিবর্তন কিভাবে হয় সেটা রাশিমালা ls সমান সমান ncv ln t2 বাই t1 প্লাস nr ln p2 বাই p1। এটাকে চাইলে আরো একটু করা যায়, n ও কমন নিতে পারো, তাহলে কি হবে cv ln t2 বাই t1 প্লাস r ln v2 বাই v1। ঠিক আছে, আর একটু ছোট মানে আরো
সিম্পলিফাই করা যাবে। সো এটা দিয়ে আমাদের আসলে ম্যাথ করতে হবে। তো আমরা তাহলে এই রিলেটেড একটু, যদি তোমরা ম্যাথটা বুঝে থাকো তাহলে এই রিলেটেড একটা ম্যাথ করে ফেলি। স্ক্রিনটা শেয়ার করতেছি। আচ্ছা স্যার, এই যে মানে আমাদের স্যার ইকুয়েশনে মানে এখানে স্যার V1 T1 এগুলো মানে কি বোঝা যায়, এগুলো একটু বললে ভালো হতো স্যার। হ্যাঁ, আমি তোমাদের দেখাচ্ছি। স্যার ইকুয়েশনের প্রতিপাদনটা কি পরীক্ষায় আসতে পারে? ইকুয়েশনের প্রতিপাদন তো নরমালি ফিজিক্যালি পরীক্ষা হলে আসতো, তো এখন অনলাইনে এটা আসা টাফ। তো তারপরে অনেক সময় মানে তোমাদের এর আগের সেমিস্টার মানে মিড টার্মে আমি একটা কোশ্চেন দিয়েছিলাম, তো তোমরা মানে অনেকে হয়তো বুঝতেই পারো নাই। জি স্যার, কাইনেটিক এভারেজ এনার্জি স্যার দিয়ে স্যার একটা ইকুয়েশন দেওয়া হয়েছিল। ওইটা একটা দিছিলাম, আরেকটা দিছিলাম হচ্ছে খুব সিম্পল একটা জিনিস, যে সাইন বা কোসাইন ফাংশনকে যদি তুমি ওভার মানে কমপ্লিট সাইকেল কমপ্লিট করো তাহলে সেটার মান 0 হয়। তো এটা তোমাদের লেকচার শিটে আসলে করা ছিল, আমি তোমাদের করেও দিছিলাম, কিন্তু তোমরা আসলে অনেকে মানে ম্যাক্সিমাম এই জিনিসটা বুঝতে পারো না, যে এটা এই কোশ্চেনটা আমি কোনটা কথা বলছি বুঝতে পারছো? জি স্যার, ওই কোশ্চেনটা স্যার আমরা বুঝতে পারি স্যার। এটা হচ্ছে স্যার ওটা একেবারে বুঝতে পারিনি আমি তো আপনাদের। ভাবছিলাম যে এটা সবাই বুঝে বড় সহজে লিখে ফেলবে। এই কোশ্চেনটা ছিল এই কোশ্চেনটা। এই যে কথাটা দিয়েছিলাম, যাতে অ্যাভারেজ ভ্যালু both a sine and cosine function over a complete cycle or whole time period is 0। এটাই যে এই আগের কোশ্চেনে যেখানে প্রমাণ করা আছে। স্যার স্ক্রিন তো দেখতে পাচ্ছি না। দেখা যাচ্ছে না স্যার। স্ক্রিনটা তো দেখার কথা। হ্যাঁ, তো এই যে এইখান স্যার থেকে পাচ্ছি এই যে স্যার, দেখতে পাচ্ছি স্যার। হ্যাঁ এইখান থেকে যে এই পর্যন্ত জাস্ট প্রমাণ করবে এটা। তোমাদের আমি ক্লাসে করেও দিছিলাম, বলেও দিছিলাম। জি স্যার, এটা কোশ্চেনটা বুঝতে পারিনি তো এর কারণে স্যার অ্যানসারটা করতে পারিনি, মানে অন্য কিছু লিখছিলাম আর কি, বুঝতে হয়েছিল না। আচ্ছা, তো এখানে একজন জিজ্ঞেস করছে যে T1 B1 এসব কি আসলে। আচ্ছা, ধরো n মোল পরিমাণ কোনো গ্যাস আছে, সেই গ্যাসের কে আমি একটা পরিবর্তন করলাম, তখন তার টেম্পারেচার পরিবর্তন হইলো। ইনিশিয়ালি টেম্পারেচার ছিল T1, টেম্পারেচার পরিবর্তিত হয়ে সেটা হইলো T2, এবং সেটার ভলিউম ছিল V1, V2টা পরিবর্তন হয়ে ভলিউম হয়ে গেল V2। ঠিক আছে, দ্যাট মিন্স একটা n মোল পরিমাণ কোনো গ্যাসের টেম্পারেচার যদি T1 থেকে T2 পর্যন্ত পরিবর্তিত হয়, আর ভলিউম যদি V1 থেকে V2 পর্যন্ত পরিবর্তিত হয়, তাহলে সেখানে কিছু এনট্রপি পরিবর্তন হবে। সেটাই আসলে আমরা এখান থেকে ক্যালকুলেট করব। হচ্ছে calculate the increase in entropy of 2 gram of oxygen when its temperature is raised by 20 degrees Celsius to 100 degrees Celsius and its volume is doubled। দুইটা জিনিস হচ্ছে, টেম্পারেচার 20 থেকে 100 থেকে পরিণত মানে 20 থেকে 100 পর্যন্ত চেঞ্জ হয়েছে, আর ভলিউমটা আগে যা ছিল সেটা ডাবল হয়ে গেছে। তো এরকম যদি হয় যে কোনো একটা n মোল পরিমাণ মানে এখানে 2 গ্রাম অক্সিজেন আছে, 2 গ্রাম অক্সিজেনের টেম্পারেচার যদি 20 থেকে 100 হয় এবং তার ভলিউম যদি ডাবল হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এখানে ইনক্রিজ ইন এনট্রপি কত হবে সেটা বের করতে বলছে। এখানে সিভি মান দেয়া আছে আর হচ্ছে আর এর মান দেয়া আছে। তো দেখো এখানে সিভি এর মান দেয়া আছে, T1 এর মান দেয়া আছে, T2 এর মান দেয়া আছে, V1 এর মান দেয়া আছে, স্যার V2 এর মান আমরা এই দেয়া আছে। জায়গাতে স্যার এন এর মানটা কিভাবে বের করব? আচ্ছা, n এর মান কি কিভাবে বের করব? n হচ্ছে মোলটা বের করতে হবে, তাই না? আচ্ছা, তো স্যার এই জায়গায় কি স্যার, যে 2 গ্রাম কে স্যার যে অক্সিজেনের 32 স্যার দিয়ে ভাগ দিলে হবে নাকি? হ্যাঁ, ভর এখানে সংখ্যা। তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, এটা হচ্ছে n সমান সমান কোন একটা জিনিসের মোল যদি বের করতে চাও তাহলে কি করতে হয়? মোল বের করতে স্যার ভর হলে সংখ্যা দিয়ে ভাগ দিতে হয় স্যার, তার ওজন মানে কে স্যার। ওইটাকে যেটা করতে হবে, ওইখানে যত মানে যত গ্রাম ওই জিনিসটা আছে, দ্যাট মিন্স m কে ভাগ করতে হবে তার অ্যাটমিক মাস দিয়ে, তাই না? তার জি স্যার। যতটুকু ভর আছে সেই ভরটাকে ভাগ করতে হবে অ্যাটমিক মাস দিয়ে। এই গুগল মানে গুগল মিটে আসলে লেখা যায় না স্লাইডের উপরে, তারপর আমি এখানে লিখতে পারি কিনা। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার আপনি কি স্ক্রিন শেয়ার দেখাচ্ছেন? হুম, আমি আসলে দেখতে পাচ্ছি না স্যার। কিন্তু বাকিরা তো দেখতে পাচ্ছে।
জি স্যার। তো তাহলে আমার নেট স্যার একটা কোশ্চেন হ্যাঁ, তোমার প্রবলেম নেটে মনে হয় একটু প্রবলেম আছে। স্যার এখানে নেট না স্যার, ও মনে হচ্ছে স্যার আপনার অন্য আইডি দিয়ে যে রেকর্ড মানে ক্যামেরা ছিল আর কি, ওই আইডিতে আছে আর কি। না না, তুমি ওই একটু ওই ব্যাক করবে, একটা বিজি ছিল, সমস্যা নাই। মানে আচ্ছা, দুইটা থেকে, ক্যামেরা একটা থেকে আসছে, স্ক্রিন শেয়ার থেকে। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ বলো। স্যার এখানে যে এন এর যে মানটা, এখানে যদি ধরেন আমার হাইড্রোজেন, অক্সিজেন বা যে কোনো একটা গ্যাস দেওয়া থাকে, সেই ক্ষেত্রে যেমন হাইড্রোজেনের মনে করেন যেমন 001, হ্যাঁ এরকম 1.00 এরকম যদি থাকে, ওইটা দিয়ে আমি কি এটারে ভাগ করব? হ্যাঁ, এখানে যেটা করবা, এন বের করতে হলে কি করতে হবে? এন সমান সমান হচ্ছে ছোট এম ডিভাইডেড বাই বড় এম। ছোট এমটা কত? ছোট এমটা হচ্ছে 2 গ্রাম, এটা হচ্ছে ছোট এম, ঠিক আছে? আর বড় এমটা কত? বড় এম হচ্ছে অক্সিজেনের পারমাণবিক ভর কত বলো? স্যার এটা 16 into 2 হবে স্যার, 32 হবে স্যার। হ্যাঁ, এটা হবে 2 স্যার ও ডিভাইডেড 2 আছে স্যার, এর কারণে। 2 ডিভাইডেড বাই 32। যদি এখানে হাইড্রোজেন হইতো তাহলে কি হইতো? 2 গ্রাম যদি হয় তাহলে 2 ডিভাইডেড বাই, হাইড্রোজেনের ক্ষেত্রেও হবে 2, তাহলে 2 ডিভাইডেড বাই 2। যদি নাইট্রোজেন জি হইতো স্যার, হাইড্রোজেন স্যার, স্যার N2 14 দুগুণে 28 হবে স্যার। 28 হবে, সেক্ষেত্রে হচ্ছে 2 ডিভাইডেড বাই 28। তারপরে যদি এরকম থাকতো যে কার্বন ডাই অক্সাইড, তাহলে কত হবে? CO2 তাহলে স্যার 44 মনে হয় স্যার। 2/44 হবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে তো ম্যাথটা হয়েই গেল। ম্যাথটা একটু করো তো, অ্যান্সার কত হয় বের করো তো। স্যার এই জায়গাতে কি স্যার আমাদের টেম্পারেচারটা স্যার কেলভিনে নিয়ে করতে হবে? হ্যাঁ, টেম্পারেচারটাকে কেলভিনে দিতে হবে। না, মানে জুম আর গুগল মিটটা অনেক ডিফারেন্স, মানে এটা আসলে এখানে ক্লাস নিতে হইলে অনেক মানে একটু করতে হবে। স্যার এটা একটু সমস্যা আছে এটাতে। মানে কিছু জিনিস আমি করতে পারি না, যেমন ধরো জুমে যখন আমি স্ক্রিন শেয়ার করি তখন পাশে চাইলে আমি তোমাদের লিস্টটা দেখতে পারি যে কে কথা বলতেছে বা কারা কারা আছে সেটা দেখতে পারি। তো এখানে ওটা করা যায় না, স্ক্রিন শেয়ার মানে পুরো স্ক্রিন শেয়ার অ্যাক্সেস করা যায়। তারপরে ওইখানে ওই পিডিএফ এর উপর লেখা যায়, এখানে ওরকম কোনো অপশন হয়তো আছে, আমি খুঁজে পাচ্ছি না। তারপরে এরকম কিছু জিনিস হয়তো দেখতে হবে। হোয়াইট বোর্ড আছে ওখানে, হোয়াইট বোর্ডটা আমি দেখতে পাচ্ছি না। স্যার এখানে V1 আর V2 এর মানটা কিভাবে ধরবো? আচ্ছা, V1 আর V2 এটা তো দেয়া নাই, ঠিক আছে, কিন্তু বলা আছে যে একটা স্যার এই জায়গাতে V1 is equal to V আর V2 is equal to 2V ধরা লাগবে নাকি স্যার? হ্যাঁ হ্যাঁ, V1 is equal to V ধরো আর V2 is equal to 2V ধরো। স্যার অ্যান্সার হয়েছে DS is equal to 0.7426 জুল পার কেলভিন।
আচ্ছা 0.74। 74, জি স্যার। হ্যাঁ, মোস্ট প্রবাবলি অ্যান্সার ঠিক আছে। তো এইখান থেকে যদি কোনো ম্যাপ আসে এই টাইপেরই আসবে, দেখা যাবে যে অক্সিজেনের মানটা মানে অক্সিজেনের জায়গায় অন্য কিছু থাকতেছে, অক্সিজেনের 2 গ্রামের জায়গায় অন্য কোনো গ্রাম থাকতেছে, টেম্পারেচার 20-এর জায়গায় অন্য কিছু থাকতেছে। তারপরে যদি এরকম বলে যে ভলিউম চেঞ্জ হবে না, তাহলে কি হবে বলো তো? V1 আর V2 সেম হবে স্যার। হ্যাঁ, V1 আর V2 সেম হলে কি হয় দেখো তো একটু। ধরো লন V1 আর V2 স্যার same। লন জিরোর মান স্যার 1 হবে স্যার, সো সেই ক্ষেত্রে স্যার কোনো সমস্যা হবে না স্যার। হ্যাঁ, সেই ক্ষেত্রে যেটা হবে লন V1 আর V2 যদি সমান হয় তাহলে লন 1 হবে। তাহলে লন 1 শূন্য এর মান হবে কত? তাহলে স্যার। লন 1 শূন্য এর মান স্যার। হবে 0। হ্যাঁ, জি। তুমি খেয়াল করে দেখো, যদি টেম্পারেচারের পরিবর্তন না হয়, ভলিউমের পরিবর্তন না হয়, তাহলে কি এনট্রপির কোনো পরিবর্তন হবে? না স্যার, সব শূন্য হয়ে যাবে তো। সব শূন্য না হয়ে স্যার, যাবে। স্যার শূন্য হয়ে যাবে স্যার। সেক্ষেত্রে এনট্রপির স্যার কোনো এখানে পরিবর্তন T2 টা কি স্যার 373 হবে স্যার? T2 হ্যাঁ, T2 হচ্ছে 373 আর T1 হচ্ছে 293। আচ্ছা, নেক্সট ক্লাসে কিন্তু তোমাদের পরীক্ষা, ঠিক আছে? ওকে, নেক্সট ক্লাস বলতে আগামীকালই আর কি। আচ্ছা, আমার মনে হয় এই ম্যাথটা তোমরা পারবা। এরপরে আরেকটা কোশ্চেন ছিল যেটা পড়াইতে চাইছিলাম। আচ্ছা, সেটা আমি একটু পড়াই। সেটা হচ্ছে সিপি আর সিভি এই দুটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, সেই জিনিসটা আমরা একটু দেখানোর চেষ্টা করি। ঠিক আছে, এটা একটা প্রমাণ আছে, প্রমাণটা তোমরা ইন্টারমিডিয়েটে পড়ছো। তো প্রমাণটা যেহেতু ফিজিক্যালি ক্লাস, মানে ফিজিক্যালি তোমাদের কিছু হচ্ছে না, তো প্রমাণটা না দেখায় আমি শুধুমাত্র ইটা তোমাকে দেখাই। সেটা হচ্ছে মানে জিনিসটা আসলে কি মিন করে, বা ম্যাথমেটিক্যালি না হয়ে সেটা হচ্ছে ফিজিক্যালি আসলে কিভাবে সিপি আর সিবির মধ্যে কোনটা বড় সেটা আমি একটু দেখানোর চেষ্টা করি। দেখো, খেয়াল করো, এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। ফিজিক্স থেকে কখনো যদি কোনো পরীক্ষায় তোমার কাছে কিছু আসে, তাহলে সেক্ষেত্রে এই জিনিসটা আসার সম্ভাবনা খুব বেশি। সিপি আর সিবি এই দুটোর মধ্যে কোনটা বড়, এটা কিন্তু তোমাদের মানে জব করতে গেলা ফিজিক্সে কোনো কোশ্চেন আসলো, সেখানে কি আসবে কখনো যে সিপি আর সিবি সিপি মাইনাস সিবি সমান সমান আর, এটা প্রমাণ করো, সেটা কিন্তু কখনো আসবে না। আসবে তাহলে সিপি আর সিবি এর মধ্যে কোনটা বড় সেটা একটু বলো। বা তোমাকে কেউ যদি কোনো জিজ্ঞেস করে তখন সে বলতে পারে যে সিপি সিবি কি, এগুলো আমাদের কোনটা বড় একটু ব্যাখ্যা করো। তো কেউ কিন্তু প্রমাণ প্রমাণ করতে দিবে না। তো একটু বোঝার চেষ্টা করো, জিনিসটা বুঝলে খুবই সহজ। সিপি আর সিভি এই দুটার মধ্যে কোনটা বড় আর কোনটা ছোট, বলো তো কোনটা বড় কোনটা ছোট? স্যার সিপি বড় স্যার। সিভি বড় হবে স্যার, সিপি ছোট হবে। আচ্ছা, সিপি হচ্ছে বড় আর সিভি হচ্ছে ছোট। আমরা একটু বোঝার চেষ্টা করি ব্যাপারটা কি রকম করে হয়। ধরো কোনো একটা সিস্টেম, সেই সিস্টেমের প্রেসার হচ্ছে কনস্ট্যান্ট। আচ্ছা, প্রেসার কনস্ট্যান্ট একটা সিস্টেম, আর এই সিস্টেমে ভলিউম কনস্ট্যান্ট, এরকম একটা সিস্টেম। তো প্রেসার কনস্ট্যান্ট, ভলিউম কনস্ট্যান্ট, এইরকম দুইটা সিস্টেমে আমি কি করতে যাচ্ছি, আমি সিম্পলি তাদের তাপ বৃদ্ধি করতে চাচ্ছি, মানে তাপমাত্রা বৃদ্ধি করতে চাচ্ছি 1 কেলভিন করে। প্রেসার কনস্ট্যান্ট আর ভলিউম কনস্ট্যান্ট এরকম করে দুইটা সিস্টেমে আমি তাপমাত্রা বাড়াইতে চাই 1 কেলভিন করে। তো আমি যদি তাপমাত্রা বাড়াইতে চাই তাহলে কি করতে হবে, আমার এখানে কিছু তাপ দিতে হবে, এখানেও কিছু তাপ দিতে হবে। সো অ্যাকর্ডিং টু ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স আমরা জানি dq সমান সমান কি হবে, du প্লাস pdv। এখানেও হবে du প্লাস pdv। তার মানে কি হবে, ওই সিস্টেম ইন্টারনাল এনার্জি ইনক্রিজ করবে আর কাজ করবে, এখানেও একই হবে, ওই সিস্টেম ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে, কাজ করবে, তখন এই পরিমাণ তাপ লাগবে। এখন খেয়াল করে দেখি, এই সিস্টেমের প্রেসার কনস্ট্যান্ট
সে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করবে, সে কাজও করবে। তার মানে ডিকিউ ডিবি দুইটাই লাগে। আচ্ছা, দুটো একই সিস্টেম, কিন্তু একই সিস্টেমে দুইটা কাজ করতেছি, জাস্ট একই সিস্টেম, একটা প্রেসার কনস্ট্যান্ট, একটা ভলিউম কনস্ট্যান্ট। তার মানে একই পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি পাবে প্লাস কিছু পরিমাণ কাজ হবে এটার জন্য। আর এই সিস্টেমে কি হচ্ছে, এই সিস্টেমে যেটা একই সিস্টেম, একই পরিমাণ ইন্টারনাল এনার্জি বৃদ্ধি হবে, কিন্তু খেয়াল করে দেখো এই সিস্টেমে কি ভলিউম হচ্ছে কনস্ট্যান্ট। তো ভলিউম যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পিডিবির মান কত হবে? স্যার 0 হবে স্যার। স্যার জিরো ডিভি হবে। ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, পিডিবির মান হবে জিরো। দ্যাট মিন্স পিডব্লিউ কাজের মান হয়ে যাবে 0। তাহলে এই সিস্টেমে আমি যদি 1 কেলভিন বাড়াইতে চাই তাহলে সেক্ষেত্রে কি আমার ডিডব্লিউটা লাগতেছে? ডিডব্লিউ তো লাগতেছে না, আমার শুধুমাত্র ডিইউ না হলেই স্যার। হচ্ছে। তাহলে বলো এখন কোনটার মান বেশি হবে? আমি জানি কি যে কোন একটা সিস্টেমে যদি আমি 1 কেলভিন তাপমাত্রা বাড়াইতে চাই তাহলে যে পরিমাণ তাপ লাগে সেটাই হচ্ছে আমার সিপি বা সিবি। দ্যাট মিন্স ডিকিউটা হলো সিপি 1 কেলভিনের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে হচ্ছে সিবি। তাহলে বলো কোন পাশে আমার তাপ মানে কোন পাশের মানটা বেশি বড় হবে? স্যার সিপি এর মানটা বেশি হবে স্যার, কারণ স্যার এই জায়গায় পিডিবিটা বেশি আছে স্যার। হ্যাঁ, কারণ এখানে পিডিবি বেশি আছে। তার মানে আমি যদি যখন সিপির ঘটনা ঘটবে তখন আমার কি করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে, কিন্তু যখন ভলিউম কনস্ট্যান্ট থাকবে তখন আমার কাজটা করা লাগতেছে না। এই জন্য সিপির মানটা হচ্ছে বড় আর সিবির মানটা হচ্ছে ছোট। এবং এটা যদি আমরা করি, প্রমাণ করে বের করি, তাহলে দেখবো যে এই দুটা পার্থক্য হচ্ছে কত, সিপি মাইনাস সিবি সমান সমান হচ্ছে আর। স্যার আর সিপি মাইনাস সিবি সমান সমান হচ্ছে আর, যেখানে আর হচ্ছে মোলার মোলার গ্যাস কনস্ট্যান্ট। মোলার গ্যাস করছে। ঠিক আছে। সো যদি কখনো তোমাদেরকে জিজ্ঞেস করা হয় সিপি আর সিবি কোনটা বড় আর কোনটা ছোট, তাহলে কি তোমরা বলতে পারবা? জি স্যার। আচ্ছা, মানে তোমরা যে 40 জন থাকো, 40 জনের মধ্যে ধরো 25 জনকেই ভাইভাতে এই কোশ্চেন করা হবে। আমি একটা কোশ্চেন বলে দিলাম আগে থেকে, ঠিক আছে? জি স্যার। তো এখন একজন, আমি একজনের নাম বলি, তানভীর ইয়াহিয়া, বলতো সিপি আর সিবি কোনটা বড়? তানভীর ইয়াহিয়া, এই যে ও কিন্তু আর পারবে না, ঠিক আছে, যদি আর কিছু না দেখে। তারপর এরকম যদি আমি আরো জিজ্ঞেস করি কাউকে, নাজমুল হক, নাজমুল হক, জি স্যার, হ্যাঁ, শুনতে পাচ্ছি। বলতো সিপি আর সিবি কোনটা বড় আর কোনটা ছোট? স্যার, এখানে সিবি বড় হবে। সিবি বড় হবে। রাজকুমার সরকার, রাজকুমার সরকার নাই। নাজরিন সুলতানা, জি স্যার। স্যার সিপি বড় হবে, সিপি বড় হবে। কেন সিপি বড়? কারণ এখানে পিডিবি প্লাস আছে। সো মানে হচ্ছে সিপি যখন প্রেসার কনস্ট্যান্ট থাকে তখন কাজ করতে হয়, একই সাথে ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করতে হয় কোন একটা সিস্টেমে। কিন্তু যখন ভলিউম কনস্ট্যান্ট থাকে তখন শুধুমাত্র ইন্টারনাল এনার্জি বৃদ্ধি করলেই হয়, কোনো ধরনের কাজ করতে হয় না, যার কারণে সিপির মানটা বড় হয় আর সিবির মানটা ছোট হয়। স্যার আমরা যদি স্যার এই জায়গাতে এরকম ভাবে বলেছে স্যার সিপি ইজ ইকুয়াল টু সিবি প্লাস আর পরিমাণ বেশি আছে স্যার, সো সেই ক্ষেত্রে কি স্যার কোনো সমস্যা হবে? একই তো কথা, সিপি সমান সমান সিবি প্লাস আর ঠিক আছে। জি স্যার আর পরিমাণ বেশি আছে স্যার। আর এর মান কত বলো তো? স্যার 8.31 জুল পার মোল পার কেলভিন। 8.314 জুল পার মোল পার কেলভিন। ওকে, তাহলে এই যে ক্লাসে যারা মনোযোগী ছিল তারা কিন্তু ভাইভাতে একটা কোশ্চেন জেনে গেল, ভাইবার কোশ্চেন কি হবে। যারা মনোযোগী ছিল না তারা হচ্ছে একটা কোশ্চেন জানো না এখনো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো।
যে আমাদের যে ফাইনাল এক্সাম আর যে ভাইবা হবে এখানে কি আমাদের ক্যামেরা অন রাখতে হবে? হ্যাঁ, ক্যামেরা অন রাখতে হবে। জি স্যার। ফাইনালে এক্সামে তো না? হ্যাঁ, ফাইনাল এক্সামে ক্যামেরা অন রাখতে হবে। জি স্যার। স্যার একটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, বলো। স্যার আমাদের আগামীকালকের পরীক্ষাটা কি গুগল ফর্মে হবে? হ্যাঁ, আগামীকালের পরীক্ষাটা গুগল ফর্মে হবে। স্যার পরীক্ষাটা কি স্যার সিকিউ হবে না এমসিকিউ আগের মতো? এমসিকিউ হবে স্যার? এমসিকিউ প্লাস ফাইল আপলোড দুইটাই থাকতে পারে। স্যার তার মানে স্যার মিড টার্মের কোশ্চেনের মতো হবে নাকি? হ্যাঁ, মিডটার্ম উন্নত হতে পারে। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, ওকে। এখন তোমাদেরকে যেটা বলি যে তোমরা আমার সাথে একটু শেয়ার করো যে তোমাদের কোথায় বুঝতে সমস্যা হয়, কোথায় কেমনে কি সমস্যা হয়, কারণ অনেক কিছু তোমাদের পড়াইলাম, তোমরা বুঝতে না পারলে তোমার সাথে পড়ায় লাভ নেই। তো সেক্ষেত্রে সবাই আসলে যেভাবে মানে তোমরা কয়েকজন যেভাবে রেসপন্স করো এরকম সবাই রেসপন্স করবো আশা করি, তাইলেই জিনিসগুলো সুবিধা হবে। আর আমি তোমাদের সুবিধার জন্য চেষ্টা করব যতটুকু মানে ইম্পর্টেন্ট জিনিস যেগুলো আছে সেগুলোই শুধু পড়াইতে, এক্সেস জিনিসগুলো বাদ দিয়ে দিতে, ঠিক আছে? যেন তোমাদের মানে ভালো হয়। জি ঠিক স্যার, আছে? পাশাপাশি আহ, তো ইন্ডিকেট করে দিচ্ছেন যে এই অংশ থেকে পরীক্ষা আসতে পারে বা ভাইবা আসতে পারে আর কি। হ্যাঁ, আমি সেগুলো কিন্তু ক্লাসে মানে মনে থাকলে বলে দেই যে স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার আমাদের এই যে ভাইবাটা যে হবে এটা কি স্যার আমাদের ওই যে যেই রিটেন পরীক্ষাটা ওইটার পরপরই হবে নাকি স্যার এই যে পরেও হইতে পারে নাকি এটা সাথেই একটা হবে স্যার? এটা অ্যাকচুয়ালি মানে তোমাদের হবে ক্লাস একটা মানে এখনই আমি এক্সাক্ট বলতে পারবো বলতে আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যেটা বলতে পারি সেটা হচ্ছে শুরুতেই হয়। শুরুতে তোমার হচ্ছে ওই রিটেন পরীক্ষাটা হবে, তারপর রিটেন পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে তোমরা এরকম একটা জুমে জয়েন করবে, একজন একজন করে ভাইবা নিবে, এরকম হবে নর্মালি। তো আবার অনেক সময় ধরো অনেক ব্যাচের অনেক মানে রুটিন ক্লাস থাকে, অনেকগুলো সেকশন থাকে, সেক্ষেত্রে অনেক তোমাদের এটা হবে না, বাট অনেক ব্যাচের ক্ষেত্রে এরকম হয় যে ভাইভাটা পরে হয়। ঠিক আছে কিন্তু তোমাদের ক্ষেত্রে মানে পরপরই হবে। ধরো তোমার 10টা থেকে যদি পরীক্ষা হয়, 10টা থেকে 11টা 15 পর্যন্ত তোমার হচ্ছে ই পরীক্ষা হবে, গুগল ক্লাসরুমে পরীক্ষা হবে, তারপরে তো 11:30 থেকে তোমার ভাইভা শুরু হবে এরকম। আর ভাইভাতেও হচ্ছে ই দেওয়া থাকে, স্কেডিউল করা থাকে। স্কেডিউলটা হচ্ছে এরকম যে মানে প্রথম 10 জনের হয়তো 11:30 থেকে 12টা, পরের 10 জনের হয়তো 12টা থেকে 12:30, পরের 10 জনের 12:30 থেকে 1টা, এরকম করে স্কেডিউল করা থাকবে। তো তোমার পরীক্ষা যখন তুমি তখনই জয়েন করতে পারবে। ক্লিয়ার ব্যাপারটা? জি স্যার। স্যার আমাদের কালকের যে পরীক্ষাটা এটা কি আজকের যে ক্লাস পর্যন্ত ক্লাস করলাম এই পর্যন্তই তো হবে? না না, আজকের ক্লাস পর্যন্ত না, এটা হচ্ছে